নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা 6 মে থেকে 12 মের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের সঙ্গে আমরা স্ট্যাটিক জিকে এবং আরও অনেক এক্সট্রা ইনফরমেশন জানবো, যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য আমাদের অনেক হেল্প করবে। তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল কোন এআই নিউজ অ্যাঙ্কার? তো সম্প্রতি এআই নিউজ অ্যাঙ্কার সানাকে 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই সানা যে এআই নিউজ অ্যাঙ্কারটি রয়েছে, এই এআই নিউজ অ্যাঙ্কার ইন্ডিয়া টুডে নিউজ চ্যানেলের হয়ে কাজ করে থাকে। তো এই নিউজ অ্যাঙ্কারকে 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি জিএসটি অ্যাপিলেট ট্রিবিউনালের প্রধান কাকে নিয়োগ করা হয়েছে? তো জিএসটি অ্যাপিলেট ট্রিবিউনালের প্রধান নিয়োগ করা হয়েছে সম্প্রতি সঞ্জয় কুমার মিশ্রাকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, জিএসটি সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই। জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। যেটা প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে যে জিএসটি কোন ধরনের ট্যাক্স। তো মনে রাখবে, জিএসটি হচ্ছে একটি ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, এটা পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে, ভালো করে মনে রাখবে, জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, আমাদের ভারতীয় সংবিধানের 279A ধারায় জিএসটি সম্পর্কে বলা রয়েছে, এবং আমাদের ভারতে জিএসটি প্রথম চালু হয়েছিল 2017 1 জুলাই। এবং মনে রাখবে, ফ্রান্স হচ্ছে প্রথম দেশ যে দেশ জিএসটি চালু করে, এবং ভারতের যদি বলে যে কোন রাজ্যে প্রথম জিএসটি লাগু হয়, তাহলে হবে আসাম। এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের ভারতীয় সংবিধান সংশোধন যেটা রয়েছিল 101তম সংশোধন, সেই সংবিধান সংশোধনেই জিএসটি সম্পর্কে বলা রয়েছে। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ভালো করে এগুলো মনে রাখবে। এরপরে দেখো, সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তো এই খবরটা সম্প্রতি অনেক চর্চায় ছিল। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024, এখানে ভারতের র্যাঙ্ক এই বছর হয়েছে কত? 159। ঠিক আছে, 159-এ রয়েছে, যেখানে 2023 সালে ভারতের র্যাঙ্ক ছিল 161। এবছর কিন্তু র্যাঙ্ক একটু ইমপ্রুভ করে হয়েছে 159। এই যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এই রিপোর্টটা মেনলি প্রকাশ করে থাকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা রিপোর্টার্স সানস ফার্টিনার্স, বা যেটাকে আরএসএফ বলা হয়। এই আরএসএফ নামক একটি অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে। ঠিক আছে, তো আমরা এখানে জানবো যে এই বছর শীর্ষে কোন কোন দেশ রয়েছে। তো এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সের শীর্ষে রয়েছে নরওয়ে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। 180টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 159। মানে তোমরা বুঝতেই পারছো র্যাঙ্ক কোন জায়গায় খারাপ সিচুয়েশনে রয়েছে আমাদের ভারতের। ঠিক আছে, মানে আমরা যদি দেখি টার্কি, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত যে দেশগুলো রয়েছে না, টার্কির র্যাঙ্ক হয়েছে 158, পাকিস্তানের 152, শ্রীলঙ্কার 150। এই দেশগুলো থেকে কিন্তু আমাদের ভারতবর্ষ অনেক পিছিয়ে আছে। এবং কেন পিছিয়ে আছে সেটা আমরা যদি আমাদের মিডিয়া দেখি, নিউজ চ্যানেল দেখি, তাহলেই বুঝতে পারবো যে এই র্যাঙ্কে আমাদের ভারতের স্থান কেন এতটা পিছিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, কিছুদিন আগে আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে সম্প্রতি কবে পালিত হলো। ওই দিনটিতেই কিন্তু এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করা হয়। তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালিত হলো, এটা তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে। এটা তোমাদের জন্য রইল প্রশ্ন, প্রত্যেকেই কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে পালন করা হলো? তো সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে পালন করা হলো 7ই মে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবছরের থিম কি রাখা হয়েছিল? এবছরের থিম রাখা হয়েছিল ওয়ার্ল্ড মাইল চ্যালেঞ্জ। এটা ছিল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে থিম এই বছর। আচ্ছা, মনে রাখবে, এই দিনটা পালন করে থাকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর অ্যাথলেটিক্স ফেডারেশন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন দ্বারা এই দিনটা পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, যেটা পালিত হলো 7ই মে। থিম রাখা হয়েছিল ওয়ার্ল্ড মাইল চ্যালেঞ্জ। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কবে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হলো? ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বিশ্ব রেড ক্রস দিবস, যেটা সম্প্রতি পালিত হলো 8ই মে। আচ্ছা, এই দিনটা কেন পালন করা হয়? দেখো, রেড ক্রস হচ্ছে একটা সংস্থা, যে সংস্থাটা মেনলি হচ্ছে শান্তি এবং মানব কল্যাণের জন্য কাজ করে থাকে, এবং এই সংস্থার সংস্থাপক হলেন হেনরি ডুরেন্ট। ঠিক আছে, বা প্রতিষ্ঠাতা বলতে পারো হেনরি ডুরেন্ট। তো ওনার জন্মদিন উপলক্ষেই 8ই মে দিনটিকে বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এছাড়াও মনে রাখবে, আরেকটা গুরুত্বপূর্ণ দিবস 8ই মে পালন করা হয়, সেটা হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এটাও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এবং বিশ্ব রেড ক্রস দিবসের থিম কি রাখা হয়েছিল এবছর? আই গিভ উইথ জয় অ্যান্ড দ্য জয় আই গিভ ইজ এ রিওয়ার্ড। এটা ছিল এবছরের থিম, যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ডেটটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, থিমটা অতটা ইম্পর্টেন্ট নয়।
থ্যালাসেমিয়া দিবস এবং বিশ্ব রেড ক্রস দিবস দুটোই পালিত হচ্ছে 8ই মে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে সম্প্রতি কোন দেশ থমাস কাপ এবং উবের কাপ 2024 জিতে নিল। তার আগে আমাদের জানতে হবে থমাস কাপ এবং উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। এটা জিকের ইম্পর্টেন্ট প্রশ্ন। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত, উবের কাপ কোন খেলার সাথে যুক্ত, এগুলো জিকের প্রশ্ন। তো মনে রাখবে এই দুটো কাপই ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। থমাস কাপটা হচ্ছে পুরুষ ব্যাডমিন্টন এবং উবের কাপ হচ্ছে মহিলা ব্যাডমিন্টন। তো এবছর এই দুটো কাপেরই বিজেতা হচ্ছে চীন। দেখো এরকম নয় যে একটা দেশই দুটো কাপ জিতবে, এটা কিন্তু নয়। এবছরই দুটো কাপ জিতেছে চীন। বাকি পুরুষ ব্যাডমিন্টন কাপ যেটা থমাস কাপ অন্য দেশ জিততে পারে, বা উবের কাপ যেটা অন্য দল জিততে পারে, সেটা নিয়ে কোনো কথা নয়। কিন্তু এবছর দুটো কাপেরই বিজেতা হচ্ছে চীন। এবং মনে রাখবে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন দ্বারা এই কাপগুলো বা এই পুরস্কারগুলো প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, BWF। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি ISL 2023-24 বিজেতা দল কোনটি। ISL হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। যেরকম IPL হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেরকম ISL হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, যেটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত একটা ট্রফি বা কাপ। তো এবছর এই ISL 2023-24 বিজেতা দল হচ্ছে মুম্বাই সিটি ফুটবল ক্লাব বা মুম্বাই সিটি FC। ঠিক আছে, এই মুম্বাই সিটি FC মোহনবাগান সুপার জায়ান্ট টিমকে হারিয়ে এবছরের বিজেতা দল। তো এখানেও কিছু কিছু পুরস্কার প্রদান করা হয়, যেগুলো আমরা দেখব। যেরকম IPL-এ হচ্ছে তোমার পার্পেল কাপ, এগুলো প্রদান করা হয়ে থাকে। তো এখানেও কিছু গোল্ডেন গ্লাভ, গোল্ডেন বুট, তো এগুলো কে পেয়েছে আমরা একটু জেনে নেব। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখবে বিজেতার দল কোনটি তবু আমরা জানবো। দেখো প্লেয়ার অফ দ্য লিগ হয়েছে এবছর ISL-এ দিমিত্রিওস প্যাটাক্রোস, মোহনবাগানের হয়ে খেলেছেন তিনি। এছাড়াও গোল্ডেন গ্লোভ পেয়েছেন ফুরবা লোপেঞ্চা, মুম্বাই সিটি FCর হয়ে খেলেছেন। এছাড়াও হচ্ছে গোল্ডেন বুট পেয়েছেন দিমিত্রিও ডাইমেটাক্রস। এছাড়াও হচ্ছে এমার্জিং প্লেয়ার অফ দ্য লিগ হয়েছেন বিক্রম প্রতাপ সিং। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দিয়েছি, বিজেতা দলটা খুব ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কোন রাজ্যের আজরাককে GI ট্যাগ দেওয়া হলো। দেখো প্রথমে জানো আজরাক হচ্ছে একটা প্রিন্টিং, আজরাক প্রিন্টিং বা এটা একটা বস্ত্র শিল্প। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো এই আজরাক যেটা হচ্ছে গুজরাটের কচ্ছ জেলায় বিখ্যাত। ঠিক আছে, তো সম্প্রতি গুজরাটের আজরাক যে বস্ত্রশিল্প বা প্রিন্টিং রয়েছে এটাকে GI ট্যাগ দেওয়া হলো। তাহলে কোন রাজ্যের? গুজরাটের। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কাকে পুলিৎজার পুরস্কার 2024-এ সম্মানিত করা হলো। আমরা জানি পুলিৎজার পুরস্কার হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। ঠিক আছে, সাংবাদিকতার ক্ষেত্রে সব থেকে যেটা সম্মানযোগ্য পুরস্কার সেটা হচ্ছে পুলিৎজার পুরস্কার। তো এই পুলিৎজার পুরস্কার 2024-এ সম্প্রতি সম্মানিত করা হলো কাকে? সম্মানিত করা হলো হানা ড্রেয়ারকে। আচ্ছা, হানা ড্রেয়ার হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস যে নিউজ পেপার রয়েছে সেই নিউজ পেপারের একজন সাংবাদিক। তো ওনাকে এটা হচ্ছে প্রদান করা হয়েছে। এবং মনে রাখবে যে হানা ড্রেয়ার রয়েছে, হানা ড্রেয়ারকে ইনভেস্টিগেটিং রিপোর্টারের ক্ষেত্রে কিন্তু এটা এবছর দেওয়া হয়েছে। ঠিক আছে, ইনভেস্টিগেটিং রিপোর্টিংয়ের ক্ষেত্রে যে ক্ষেত্রটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ওনাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কবে ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হলো। তো সম্প্রতি 11ই মে ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হলো। নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন শহর? ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় এবছর শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এটা ইম্পর্টেন্ট। T20-র ইতিহাসে 350টি উইকেট প্রাপক প্রথম ভারতীয় বলার কে হলেন? এটা ভীষণ ইম্পর্টেন্ট। T20-র ইতিহাসে প্রথম ভারতীয় বলার যিনি 350টি উইকেট নিয়েছেন তিনি হলেন যুজবেন্দ্র চাহাল। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো এখানে দেখো তোমরা মনে রাখবে যে T20-র ইতিহাসে 350টি উইকেট প্রাপক প্রথম ভারতীয়। এবং যদি আমরা ওভারঅল দেখি তাহলে কিন্তু চাহালের র্যাঙ্ক হচ্ছে 5th। ঠিক আছে, ভারতের প্রথম এবং পুরো ওভারঅল দেখতে গেলে 5th। এখানে রশিদ খান, সুনীল নারায়ণ, ইমরান তাহির, এছাড়াও হচ্ছে সাকিবুল হাসান, এরা 4 জন রয়েছে। তারপরেই কিন্তু রয়েছেন চাহাল। ঠিক আছে, এবং IPL-এ তিনি মোট 200টি উইকেট নিয়েছেন। এটাও মনে রাখবে, IPL-এ 200টি উইকেট নিয়েছেন। এবং T20-র ইতিহাসে পুরো 350টি উইকেট প্রাপক প্রথম ভারতীয় বলার হয়ে গেলেন চাহাল। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন কাকে নিয়োগ করা হলো? তো সম্প্রতি ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন নিয়োগ করা হয়েছে সালিমা তেতেকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে ছবি দেখতে পাচ্ছ সালিমা তেতে, ওনাকে সম্প্রতি ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন নিয়োগ করা হয়েছে। নেক্সট দেখো, ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 এর অফিসিয়াল অ্যান্থেম নিম্নের কোনটি? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যেহেতু 1 জুন থেকে ICC মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, তো এখান থেকে বিভিন্ন প্রশ্ন এখন আমাদের জানতে হবে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এর অফিসিয়াল অ্যান্থাম করা হয়েছে আউট অফ দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, এটাকে
অফিসিয়াল অ্যান্থাম করা হয়েছে এবং এর সিঙ্গার রয়েছে দুজন, সিঙ্গার রয়েছেন সেন্ট পল অ্যান্ড সোকা, এনারা রয়েছে সিঙ্গার, এবং শুরু হবে 1 জুন থেকে। এবং কিছুদিন আগে আমি তোমাদের বলেছি যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের অ্যাম্বাসেডার এবছর নিয়োগ করা হয়েছে ইউবরাজ সিংকে, এটাও মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখো এখানে ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডার হিসেবে কে নিযুক্ত হলেন। তো সম্প্রতি ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডার নিয়োগ করা হয়েছে করিনা কাপুর খান, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। করিনা কাপুর খানকে সম্প্রতি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, যেটাকে বলা হচ্ছে ইউনিসেফ, এর ন্যাশনাল অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইউনিসেফ কবে গঠিত হয় মনে রাখবে, 11 ডিসেম্বর 1946-এ। আচ্ছা, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য দুটো প্রশ্ন আজকে দেওয়া রইল। একটা হচ্ছে যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালিত হয়, যেটা আমি আগের সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করিয়েছি, আর কমেন্ট করে জানাবে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকেই। চলো এখানে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করবে কোন দেশ। তো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপও শুরু হচ্ছে, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024ও শুরু হবে। তো এটা হোস্ট করবে এবছর হচ্ছে বাংলাদেশ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবং মনে রাখবে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ, আমেরিকা এবং সাউথ আফ্রিকা, ঠিক আছে, এই দুটো দেশ হোস্ট করবে। আমাদের ভারতীয় দলের ক্যাপ্টেন রয়েছেন রোহিত শর্মা এবং ভাইস ক্যাপ্টেন রয়েছেন হার্দিক পান্ডিয়া, ঠিক আছে। মেন্স যেটা টি20 ওয়ার্ল্ড কাপ, এবং অ্যাম্বাসেডার যুবরাজ সিং, এগুলো এখন মাথায় গেঁথে নাও, এগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এখনও শুরু হয়নি, খেলা যখন শুরু হবে তখন আরও অনেক প্রশ্ন থাকবে যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য কভার করতে হবে। তো প্রত্যেকেই খাতায় আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ এবং আইপিএল বলে একটা পেজ বানিয়ে নাও, সেখান থেকে সমস্ত তথ্যগুলো একটা পেজের মধ্যে লিখে রাখো, ঠিক আছে। এগুলো আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক, তাই আমি বারবার করে তোমাদের বলছি। তো এগুলোই ছিল গত সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য অনেক হেল্প করবে। আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও, এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এবং অবশ্যই যারা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, তারা আমাদের প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সেখানে তোমাদেরকে ডেলি কুইজ প্রোভাইড করা হয় এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও।